28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রকাশ, আর তারপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, নির্দেশ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের নির্দেশ, রাজ্যে এসআইআর এর কাজ শুরু করে দিয়েছে বিচার বিভাগ। এরই মাঝে মঙ্গলবার বিশেষ শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রকাশ করা হবে। নথি যাচাই প্রক্রিয়া চলছে, তাই 28শে ফেব্রুয়ারির পর ধাপে ধাপে প্রকাশ করা হবে ভোটার তালিকা। শীর্ষ আদালতের নির্দেশ, যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় থাকবে তারা চূড়ান্ত ভোটার তালিকার অন্তর্ভুক্ত হবেন। 14 তারিখ পর্যন্ত যে যত ডকুমেন্ট সাবমিট করেছে ইআরওদের কাছে আছে, সেই ইআরওরা সেই ডকুমেন্ট সমস্ত প্লেস করে তাদের যা বক্তব্য আছে তারা সেটা প্রিসাইডিং অফিসার মানে জজেদের কাছে সেগুলো দেবে এবং সেই অনুযায়ী তারপর তারা ডিসাইড করবে। 28 তারিখে প্রথম ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। এদিন শুনানির শুরুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট দিয়েছেন, প্রায় 80 লক্ষ কেসের নথি যাচাই বাকি রয়েছে। একজন জুডিশিয়াল অফিসার যদি প্রতিদিন 250টি কেসের নিষ্পত্তি করেন তাহলেও 80 দিন সময় লেগে যাবে। তাই ঝাড়খণ্ড এবং ওড়িশার অবসরপ্রাপ্ত বিচারকদের এই প্রক্রিয়ায় যুক্ত করার আবেদন করছি। মামলাকারী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন, ভিন রাজ্যের বিচারকদের তো ভাষার সমস্যা থাকবে। তখন প্রধান বিচারপতি জানান, পড়শি রাজ্যের বিচারকরা সংস্কৃতি বুঝতে পারবেন, আমাদের কোনো উপায় নেই। এরপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গের সিনিয়র এবং জুনিয়র ডিভিশনে সিভিল জজদেরও নিয়োগ করা যাবে। 3 বছরের অভিজ্ঞতা থাকলেই নিয়োগ করা যেতে পারে। প্রয়োজনে ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করতে পারেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সেখানকার কর্মরত এবং অবসরপ্রাপ্ত বিচারকদের এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে। নির্বাচন কমিশন এই অফিসারদের যাবতীয় খরচের ব্যবস্থা করবে। ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতিরা সংবেদনশীলতার সঙ্গে এই আবেদন খতিয়ে দেখবেন। 250 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করেছে। সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে যদি মনে করে কোথাও। তাহলে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইজিশন করতে পারে। হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছে নেসেসারি অর্ডার ইস্যু করতে। নিউজ 18 বাংলা। এসআইআর দেরিতে রাজ্য সরকারকেই দোষারোপ করলেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি। এবং সঙ্গে সঙ্গে আইএএস অফিসারদের এবং মুখ্য সচিবকেও ছাড়লেন না শ্রমিক ভট্টাচার্য। সুপ্রিম কোর্ট আইনের ভিত্তিতে তালিকা প্রকাশের কথা বলছেন, কিন্তু আমরা যারা মানুষের দরজায় ভোট চাইতে যাই আমরা তো তালিকা হাতে করে নিয়ে যাব, তালিকা সঙ্গে করে নিয়ে যাব। প্রক্রিয়ার এত দেরি হলো কেন? এই দীর্ঘসূত্রিতার জন্য দায়ী তো বর্তমানের শাসক দল। দীর্ঘসূত্রিতার জন্য দায়ী হচ্ছে রাজ্যের মুখ্য সচিব। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে যারা এখানে আইএস আইপিএস অফিসার ছিলেন, যারা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ ছিলেন, তাদেরও একটা নৈতিক দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে। এর একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশি অনুপ্রবেশকারী জেহাদি রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়া। নো এসআইআর, নো ভোট। আমাদের যা ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, যে ফর্ম 7 কেড়ে নেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আমাদের প্রত্যেকটা অভিযোগকে গ্রহণ করতে হবে। কারণ ভেজাল মুক্ত ভোটার লিস্ট পাওয়ার অধিকার প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে, প্রত্যেকটা নাগরিকের আছে, এবং তাকে নিশ্চিত করবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। ভেজাল মুক্ত ভোটার লিস্ট করতে গিয়ে ভেজালটা কোথায় পাওয়া গেল আজ অব্দি নির্বাচন কমিশন জানাতে পারলো না। যে 1,20,00,000 রোহিঙ্গার গল্প দিয়ে শুরু হয়েছিল মানুষের হয়রানি। কটা রোহিঙ্গা আইডেন্টিফাইড? পুরোটাই এসেছিল ভোট চুরি করার জন্য। হাতে নাতে ধরা পড়েছে, লেজে গোবরে হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত ভর্ৎসনা করেছে। আর নির্বাচন কমিশনকে কিছু বললে বিজেপির গায়ে লাগে কেন? শ্রমিক ভট্টাচার্যরা তার প্রতিটা স্টেটমেন্টে প্রমাণ করে দিচ্ছেন যে নির্বাচন কমিশন আসলে বিজেপির চাকর। ওই জন্য নির্বাচন কমিশনকে কিছু বললে শ্রমিক ভট্টাচার্যের গায়ে লাগবে। সুপ্রিম কোর্ট বলছে যে মাইক্রো অবজারভার সরিয়ে দিন। কখন বলছে? মমতা ব্যানার্জি সওয়াল করার পরে। কারণ মাইক্রো অবজারভারদের দিয়ে ভোট চুরি করতে গিয়েছিল। ভাবতে পারেন, যাদের কাছে বিচার দেওয়া তাদের কাছে নির্বাচনের কাজ করতে হচ্ছে কেন? কারণ নির্বাচন কমিশন ভোট চুরি করছিল। মানে এরপরে যদি দোকান কাটা না হয়, গায়ে যদি গন্ডারের চামড়া না হয়, তাহলে তো মানুষের সাথে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত।
রাজ্যকেই দায়ী করলেন, তার সঙ্গে সঙ্গে গুজরাট, তামিলনাড়ু, কেরলের প্রসঙ্গ টেনে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতির, পাল্টা কটাক্ষ তৃণমূলের। পুরো প্রক্রিয়াটিকে তো প্রথম থেকে বাধা দিয়ে আসছে রাজ্য সরকার। আজকে দুর্ভাগ্যের বিষয় এটাও যে বিচারপতিদেরও বাইরের রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে। এখানে নিজের বিচারক আছেন, তারা ভয় পেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যেতে, তারা যে কোনো সময় আক্রান্ত হতে পারেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা সিআইএসএফ চাইছেন, তা ভিন রাজ্য থেকে আসবেন, প্রক্রিয়াকে তো শেষ করতে হবে। কেন গুজরাটে ভিন রাজ্য থেকে বিচারকের প্রয়োজন হয়নি, কেন তামিলনাড়ুতে হয়নি, কেরলে হয়নি, আর কেন পশ্চিমবঙ্গে হচ্ছে, কেন উত্তরপ্রদেশে হয়নি? আজকে তার উত্তর পশ্চিমবঙ্গের মানুষ চাইছে। পশ্চিমবাংলা তো ভোট চুরি করতে এসে ধরা পড়ে গেছে, বাকি জায়গায় তো ভোট চুরিটা ধরতে পারেনি, ঠিক যেভাবে বিহারে ভোট চুরি করতে পারেনি। ওই জন্য জীবিত মানুষকে মৃত করে দিয়েছিল। হরিয়ানায় ব্রাজিলিয়ান মডেল 57টা জায়গায় গিয়ে ভোট দিয়েছিল। ওই জন্য মাইক্রো অবজারভারদের সরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। মাইক্রো অবজারভারদের কারা নিয়োগ করেছিল? নির্বাচন কমিশন। অর্থাৎ সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল নির্বাচন কমিশনের উপর তাদের কোনো ভরসাই নেই, কারণ নির্বাচন কমিশন চোর। নির্বাচন কমিশনের উপর অনাস্থা প্রকাশ করতে হলো। কোন নির্বাচন কমিশন? বিজেপির মদতপুষ্ট, বিজেপির অঙ্গুলি নামে কাজ করা কৃতদাস কমিশন। আর দিল্লি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এর আগেও সরব হয়েছিলেন, আজকেও সরব হলেন। এর আগে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রত্যেকেই কমিশনকে তোপ দেখেছেন। আজকেও শ্রমিক ভট্টাচার্যের দাবি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বাংলায় আসা দরকার। পাল্টা ভ্যানিশ কুমার বলে তো তৃণমূলের। জ্ঞানেশ কুমার সাহেবের কলকাতায় আসার প্রয়োজন আছে। তিনি নিজে আসুন, তিনি এসে মুর্শিদাবাদ দেখুন, ডোমকল দেখুন, তিনি এসে দক্ষিণ 24 পরগনা দেখুন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এ রাজ্যে এসআইআর সংগঠিত হচ্ছে বা এসআইআর কে এক্সিকিউট করা হচ্ছে। এটা চাক্ষুষ দেখবার জন্য অন্তত তিনি একবারের জন্য আসুন এখানে। একটাও অভিযোগপত্র যদি থাকে, শেষ অভিযোগপত্র পর্যন্ত শুনানিকে শেষ করতে হবে। সে 180 দিনে হোক, 100 দিনে হোক, 120 দিনে হোক। এবং অন্য রাজ্যে যদি এসআইআর সম্পূর্ণ হয়, এ রাজ্যেও এসআইআর কে সম্পূর্ণ করতে হবে। আমরা না জনপ্রতিনিধিরা আগে সার্টিফিকেট অ্যাটেস্টেড করতে হতো, অ্যাটেস্টেড করে অথরাইজ করতে হতো যে ওটা অরিজিনাল সার্টিফিকেট। তো শ্রমিক ভট্টাচার্যের এই স্টেটমেন্ট হচ্ছে বিরোধীরা যে অভিযোগ করেছে সেটাকে অ্যাটেস্টেড করা যে নির্বাচন কমিশন বিজেপির চাকর বাকর। শ্রমিক ভট্টাচার্য বলে দিচ্ছেন নির্বাচন কমিশনারকে আসতে হবে, জ্ঞানেশ কুমারকে কোথায় আসতে হবে? মুর্শিদাবাদ, দমকল, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার। ও ঠিক করে দিচ্ছে যে জ্ঞানেশ কুমার কোথায় কোথায় ঘুরবে। মালিক হুকুম দেবে, চাকর সেই জায়গায় ঘুরবে। দিল্লির ঠান্ডা করে বসে থাকলে করবে না। জ্ঞানেশ কুমারকে বলছি আপনি আসুন বাংলায়। এটা নির্বাচন কমিশন না প্রহসন? বাংলার মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। জটিল থেকে জটিলতর, এখন জটিলতম পরিস্থিতি এসআইআরে। এর পরেও বিশেষ শুনানির পরেও কি অবস্থা, কি কি নিয়ে সংশয় দেখুন। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের এবং শাসক দলের সংঘাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এক কথায় নজিরবিহীন। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরেও যেখানে যেখানে সমস্যা রয়েছে তা অনেকটাই এরকম। সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কমিশনের ইচ্ছায় 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপরেও নতুন নাম ঢুকবে ওই তালিকায়। প্রশ্নের শুরু এখান থেকেই। আইন অনুসারে মনোনয়ন জমা দেওয়ার দিনই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ফেলতে হবে। তারপর আর কোনো নাম যুক্ত করা যাবে না। সেক্ষেত্রে কোনো কারণে বৈধ ভোটারের নাম বাদ গেলেও তিনি 2026-এর বিধানসভা নির্বাচনে আর ভোট দিতে পারবেন না। গণতন্ত্রের ক্ষেত্রে এমন এসআইআর প্রক্রিয়া নিয়েই বড়সড় প্রশ্ন উঠতে পারে। ইতিমধ্যে যাদের নাম বাদ গিয়েছে তাদের ক্ষেত্রে কি হবে? অর্থাৎ বিচারকদের দায়িত্ব দেওয়ার আগে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে প্রায় 10 লক্ষ নাম বাদ গিয়েছে তাদের কাগজপত্র কি আবার পরীক্ষা হবে? সেই প্রশ্নের উত্তর মিলছে না। সেক্ষেত্রে নাম বাদ যাওয়া কেউ বঞ্চনার অভিযোগে আদালতের দ্বারস্থ হলে কি পুরো প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে? এই আরও এবং ইয়ারোদের পরেও রোল অবজারভাররা স্ক্রুটিনি করেছেন। বহু ক্ষেত্রে তথ্য আপলোড করাই যায়নি। ধরা যাক কোনো মহিলার বিয়ের আগে ভোটার কার্ড হয়েছে, সেখানে নাম এক্স মিত্র।
তার বিয়ের পর আধার কার্ড হয়েছে, সেখানে নাম এক্স মিত্র বসু। সেক্ষেত্রে অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করতেই পারেননি। অ্যাপ নিয়ন্ত্রণ করা হয়েছে এমনভাবে যাতে এই আরও এবং ইয়ারোরা নাকি জানতেই পারছেন না কেন বাদ দেওয়া হয়েছে ভোটারের নাম। এমন ভোটারের ক্ষেত্রে রোল অবজারভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্টে দেওয়া তথ্য অনুসারে ভোটের আগে কোনোভাবেই এ রাজ্যে সব স্ক্রুটিনি করা সম্ভব নয়। সেই কারণে ঝাড়খণ্ড এবং ওড়িশার বিচারকদের এই কাজে নিয়োগ করা হোক। সেক্ষেত্রেও ভাষা এবং সংস্কৃতিগত সমস্যার বিষয়টি আদালতে তোলা হয়েছিল, কিন্তু পরিস্থিতির সাপেক্ষে সেই আপত্তিতে গুরুত্ব দেওয়া হয়নি। এবার সেই বিচারকদের কোনো ভুল হলে তার দায় কে নেবে? আপাতত সেই প্রশ্নের উত্তর নেই। সংবিধান স্বীকৃত ক্ষমতায় বলীয়ান দেশের নির্বাচন কমিশনের কাজে এবার সরাসরি হস্তক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, এতদিন কমিশনের তরফে যে কাজের জন্য নিয়মিত সাসপেন্ড, বরখাস্ত, জেলে পাঠানোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল তা এবার ভোতা। বিচারকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারবে না কমিশন। নিউজ 18 বাংলা। আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, এগুলো নিয়ে পুরনো নির্দেশই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। অর্থাৎ আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেগুলো গ্রহণযোগ্য বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, আগে যে বিহারের ইলেকশনের সময় যে কতগুলো ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টগুলো তো আছে, তার সঙ্গে আধার আছে, তার সঙ্গে হচ্ছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে। যে কোনো একটা ডকুমেন্ট থাকলেই হবে। না প্যাকেজে নেই। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, কি শুভেন্দু বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন, বিএলওরা অনেকক্ষণ ধরে বিক্ষোভ দেখাচ্ছেন শুভেন্দুর বিরুদ্ধে, স্লোগানও দিতে দেখা গেছে। এর আগে আবার সন্ধ্যেবেলা থেকে উত্তেজনা। কিছুক্ষণ আগেই সিইও দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী, তারপর আবারও বিএলও বিক্ষোভে উত্তেজনা এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে। সিইও দপ্তরের সামনে আবারও শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কিছুক্ষণ আগে সিইও দপ্তরে গিয়েছিলেন। সিইও দপ্তর থেকে আবার সিইও দপ্তরের সামনে উত্তেজনা। কিছুক্ষণ আগেই সিইও দপ্তরে শুভেন্দু অধিকারী দেখা করলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে, তারপরে প্রেস কনফারেন্স করলেন। তারপর যখন বেরোনোর সময় বিএলওদের বিক্ষোভ চলছিল, ঢোকার সময় বিএলওদের বিক্ষোভ চলছিল, আবারও বিএলওদের বিক্ষোভ এবং সিইও অফিসের সামনে উত্তেজনা। শুভেন্দু অধিকারী বেরোনোর সময় স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত সিইও দপ্তর। খোকন সঙ্গে যেতে থাক, খোকন সঙ্গে যেতে থাক। আপনারা দেখছেন সেই ছবি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, সন্ধ্যে থেকেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিএলওদের। বিএলও এবার শুভেন্দু অধিকারী কি বলছেন শোনা যাচ্ছে কি কোনোভাবে? সঙ্গে যেতে থাক। শুভেন্দু অধিকারী যখন বেরোচ্ছেন সিইও দপ্তর থেকে, সেই সময় বিএলওরা বিক্ষোভে ফেটে পড়েন আর পাল্টা স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত সিইও দপ্তর চত্বর। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কিছুক্ষণ আগেই ডিএমদের নিয়ে কড়া সমালোচনা শুভেন্দু অধিকারীর, বিজেপি কর্মীদের সঙ্গে বিএলওদের বচসা, আর এই নিয়ে উত্তপ্ত। কি অবস্থা? সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, দেখো, কলকাতা পুলিশ নিরাপত্তা দিয়ে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে বের করছেন সিইও দপ্তর থেকে। শুভেন্দু অধিকারী সিইও দপ্তর থেকে বেরোনোর সময় তৃণমূলপন্থী বিএলওরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মূলত শুভেন্দু অধিকারী তিনি সিইও দপ্তরে ঢোকার সময় থেকে তৃণমূলপন্থী বিএলওরা বিক্ষোভ দেখাতে থাকেন। শুভেন্দু অধিকারী গো ব্যাক স্লোগান দিতে থাকেন এবং তারপরে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয়ে যান। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলপন্থী বিএলওরা এবং তারপর কলকাতা পুলিশের প্রচুর পুলিশ কর্মী এসে তাদেরকে নিয়ন্ত্রণে আনেন। বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসে পড়েন। আর এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বেরোনোর সময় তৃণমূলপন্থী বিএলওরা, শুভেন্দু অধিকারীকে ঘিরেই বিক্ষোভ কেন? সেই শুরুর সময় বিএলওরা যখন বিক্ষোভ দেখান, মানে শুভেন্দু অধিকারী ঢুকছেন, বেরোনোর সময় কেন? কি সমস্যা শুভেন্দু অধিকারীকে নিয়ে বিএলওদের? দেখো, বিএলওদের যেটা অভিযোগ
যে বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশন একযোগে কাজ করে একের পর এক বিএলওর মৃত্যু হয়েছে, প্রাণহানি ঘটনা ঘটেছে, এসআইআর এর কারণে 150 জনেরও বেশি মৃত্যু হয়েছে। তৃণমূলপন্থী বিএলওরা এই অভিযোগ তুলেই মূলত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন সিও দপ্তরে ঢোকেন সেই সময় থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। শুভেন্দু অধিকারী গো ব্যাক স্লোগান দেন এবং তারপর শুভেন্দু অধিকারী যখন সিও দপ্তর থেকে বেরোন সেই সময় কলকাতা পুলিশের নিরাপত্তা দিয়ে শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে সিও দপ্তর থেকে বের করা হলো। তিনি এই মুহূর্তে বেরিয়ে এই গেলেন। বিজেপি কর্মী সমর্থকরাই কি জুতো দেখাচ্ছেন বিএলও কর্মীদের, বিএলওদের? দেখো জুতো দেখাচ্ছিলেন প্রথমে তৃণমূলপন্থী বিএলওরা, প্রথমে আচ্ছা। জুতো দেখাচ্ছিলেন এবং তারপর বিজেপি কর্মী সমর্থকরা পাল্টা চড়াও হয় তৃণমূলপন্থী বিএলওদের বিরুদ্ধে এবং এই মুহূর্তে উত্তেজনা রয়েছে। কলকাতা পুলিশের প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, তারা উত্তেজনা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এই মুহূর্তে সিও দপ্তরের ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন। শুভেন্দু অধিকারী গো ব্যাক স্লোগান তারা দিলেন। মূলত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় 1.5 ঘন্টা সিও দপ্তরে ছিলেন এবং ততক্ষণই লাগাতার তৃণমূলপন্থী বিএলওরা বিক্ষোভ দেখাতে থাকেন এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে কলকাতা পুলিশ নিরাপত্তা দিয়ে বের করলো। শুভেন্দু অধিকারী যখন বেরোতে থাকেন সেই সময় তৃণমূলপন্থী বিএলওরা বিক্ষোভ দেখাতে থাকেন। মানে তুমি এই সঙ্গে থাকো, আরো একবার নিউজ 18 বাংলা দর্শকদেরকে জানাই, বিএলও আন্দোলনকারী বিএলওরা এবং বিজেপি কর্মীরা যুযুধান। প্রথমে জুতো দেখান এই বিএলওর আন্দোলনকারীরা বিজেপি কর্মী সমর্থকদের, তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা তেড়ে যান। শুভেন্দু অধিকারী যখন বেরোলেন সেই সময় সিও দপ্তর থেকে বেরোনোর সময় চরম উত্তেজনা। শুভেন্দু অধিকারীকে কলকাতা পুলিশ নিরাপত্তা দিয়ে বের করে দিল। শুভেন্দু অধিকারী বেশ খানিকক্ষণ আগে তিনি সিও দপ্তরে যান, সেই সময় বিএলওরা বিক্ষোভ দেখান, স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে সিও দপ্তর চত্বর এবং বেরোনোর সময় বিএলওরা আন্দোলনকারী বিএলওরা প্রথমে বিজেপি কর্মী সমর্থকদেরকে জুতো দেখান, তারপরেই যুযুধান দুপক্ষই এবং তারপরে স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এই সিও দপ্তর চত্বর। নির্বাচন কমিশন কোনো নির্দেশ জারি করবে না, বিচারকরাই যা সিদ্ধান্ত নেবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, কারণ কোর্ট চায়, সুপ্রিম কোর্ট চায় নাগরিকদের ভোটাধিকার রক্ষার। গত শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশ, পশ্চিমবঙ্গে চলা এসআইআর এর বিচারে কাজ শুরু করে দিয়েছে বিচার বিভাগ। এই নির্দেশ বেনজির। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের এসআইআর এর মামলার শুনানি হয়। বিশেষ শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের আইনজীবী আবেদন করেন কমিশনকে বিবেচনা করে নির্দেশ দেওয়ার অনুমতি দেওয়া হোক। সুপ্রিম কোর্ট তখন জানিয়ে দেয় নির্বাচন কমিশন কোনো নির্দেশ জারি করবে না, বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। বিচারকদের সিদ্ধান্তই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হবে। বলেছিলাম যেরকম নমিনেশনের 7 দিন আগে পর্যন্ত ফর্ম 6 ফিল আপ করা যায়, তখন জজ সাহেবরা বলেছেন যে একটু আমাদের পাওয়ার রয়েছে, আমরা সেটা দেখবো, যদি কোনো সমস্যা হয় সেটা আমরা দেখবো, সেটা দরকার হলে বাড়াবো। ইলেকশন কমিশন চাইলো যে তাদেরকে ডিসক্রিপশনের পাওয়ার দেওয়া হোক, যে তাদের ডিসক্রিপশন পাওয়ার আছে, অতএব তারা যেন নেসেসারি সার্কুলার ইস্যু করতে পারে, ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে। জজ সাহেবরা বললেন না না, তা হবে না, কিচ্ছু হবে না, জজের কোনো ডিসক্রিপশন কোনো কিচ্ছু না, যা আছে সেদিনকার মতো যা যা ছিল সেই ভিত্তিতে সমস্ত কিছু ডিসাইড করা হবে। এদিন শুনানি চলাকালীন কমিশনের আইনজীবী আবেদন জানান 28 ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করার। বলেন মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে তালিকা প্রকাশ করা যেতে পারে। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আমরা আইন জানি, মানুষের অধিকার রক্ষার জন্য প্রয়োজনে আমরা ক্ষমতা প্রয়োগ করব। পুরনো নির্দেশ মনে করিয়ে এদিন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যে নথিগুলির কথা আদালত বলেছে সেগুলোর সবকটি আপলোড করা হয়নি অথবা গ্রহণ করা হয়নি। বিচারপতির নির্দেশ 14 ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো নথি গ্রহণ করতে হবে। এরপর আইনজীবী উপাধ্যায় আদালতে বলেন, পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী এলাকায় ভুয়ো আধার কার্ড জমা দেওয়া হচ্ছে। বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা চিহ্নিত হলে তাদের কাছে বাংলা থেকে তৈরি হওয়া আধার কার্ড পাওয়া যায়। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, এটা আমাদের প্ল্যাটফর্ম নয়, যদি সত্যি এমন হয় তাহলে সলিসিটর জেনারেলকে বলুন জনপ্রতিনিধিত্ব আইনে বদল আনতে। তিনি আরও জানিয়ে দেন 14 ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া সব নথি গ্রহণ করতে হবে। আগেই বলা হয়েছিল প্রাপ্তি স্বীকারের রসিদ দেওয়ার কথা, সেটা ভুয়ো হলে ইয়ারোরা জানাবেন।
ও রশিদ কিনা বোঝার জন্য বিচারকরা যথেষ্ট অভিজ্ঞ। নিউজ 18 বাংলা। চাপে পড়ে চাপে রাখার কৌশল আজকে যথেষ্ট উত্তপ্ত বিজেপি শিবির। সুকান্ত মজুমদার আজকে মনোজ পন্থের গ্রেফতারির দাবি জানালেন। সুপ্রিম কোর্টে আবেদন করছেন তিনি যে কি করে হাইকোর্টের বৈঠকে মনোজ পন্থ বৈঠকে যোগ দিলেন, আর তা নিয়ে এফআইআর করে গ্রেফতার করার আবেদন, সুপ্রিম কোর্টের পদক্ষেপের আবেদন করলেন সুকান্ত মজুমদার। পাল্টা শশী পাঁজা কি বলছেন দেখুন। যারা আনঅথরাইজড পারসন তাদেরকে এই মিটিংয়ে উপস্থিত করে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের উপরে প্রেসার তৈরি করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে হচ্ছে। আমি মহামান্য সুপ্রিম কোর্টকে আবেদন জানাবো পুরো বিষয়টি তদন্ত করে দেখতে। যদি সুপ্রিম কোর্টের ঠিক করে দেওয়ার সূচি, এই সূচির বাইরে অন্য অফিসাররা মিটিংয়ে অংশগ্রহণ করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত সুপ্রিম কোর্টের, এবং এফআইআর করা উচিত। মনোজ পন্থের বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং এফআইআর করে তাকে গ্রেপ্তার করা উচিত। দুঃখ প্রকাশ করি, একজন শিক্ষিত মানুষ, তিনি একজন সাংসদ, সংবিধান বোঝা উচিত, তার অ্যাডমিনিস্ট্রেশন কিছু হলেও তো একটা আইডিয়া থাকা উচিত। কি করে এই কথাগুলো বলে? ওনার কথাতে কোনো গ্র্যাভিটি নেই। এবার থেকে অভিযোগ করা বন্ধ করুন, অভিযোগগুলো প্রমাণ করুন। এই যে ক্লেম করছেন, এই ক্লেমগুলোকে আপনি সাবস্ট্যান্সিয়েট করুন। তাদের এই বক্তব্যগুলোকে মানুষ গ্রাহ্য করছে না। আর এ তো গেল রাজনৈতিক তরজা। এরপরে নবান্ন ক্ল্যারিফাই করলো যে প্রধান বিচারপতির অনুমতিতে বৈঠকে মনোজ পন্থ, হাইকোর্টে বৈঠকে মনোজ পন্থ কেন প্রশ্ন তুলেছিলেন সুকান্ত এবং মনোজ পন্থকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন, তার পাল্টা বিবৃতি নবান্নর। ভিন রাজ্যের নেতাদের ওপরেই এইবারে ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচার বিজেপির নির্ভর করছে। কেন? সংগঠন কি শক্তিশালী নয়? বঙ্গের রাজনীতি ভোটে গরম, শাসক থেকে বিরোধী কেউই ১ ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে প্রচারের ঝাঁঝ বাড়াতে বাংলায় আসছেন বিজেপির ভিন রাজ্যের নেতারা। বিজেপি শাসিত রাজ্যের বিধায়ক, সাংসদ, মোর্চা সভাপতি ও সংগঠনের নেতাদের বাংলায় এনে প্রচারের পরিকল্পনা। ভিন রাজ্যের অন্তত ২৭ বিজেপি নেতা বঙ্গের ময়দানে নামবেন। ভিন রাজ্যের নেতারা বুথ স্তরে জনসংযোগে জোর দেবেন। এখানেই অনেকের প্রশ্ন, এবারেও বিজেপিকে ভিন রাজ্যের নেতাদের কেন আনতে হচ্ছে? এ রাজ্যের সংগঠনের ওপর কি আস্থা নেই? তাই কি হাল ধরতে মাঠে নামাতে হচ্ছে ভিন রাজ্যের নেতাদের? এ রাজ্যে বিজেপির সংগঠন বারবার প্রশ্নের মুখে পড়েছে। যেমন ২০২৪-এ লোকসভা ভোটের আগে রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। টার্গেট দেওয়া হয় ১ কোটি, কিন্তু এই টার্গেট পূরণ করা যায়নি। ৭০ লক্ষে গিয়ে থেমে যায়। বাংলায় প্রায় ৮০,০০০ বুথ, বিজেপির বুথ কমিটি প্রায় ৭০,০০০, অর্থাৎ এখনো প্রতি বুথে বিজেপির বুথ কমিটি নেই। সংগঠনের এই হাল বলেই কি ভরসা এখন ভিন রাজ্যের নেতারা? গুজরাটের ভোট প্রচারে আমি গেছিলাম, জিতেছে বিজেপি, কি আমার জন্য জিতেছে না? আমাদের সর্বভারতীয় নেতা আছে, তৃণমূলের নেই। আমাদের প্রধানমন্ত্রীর মতো স্টার ক্যাম্পেনার আছে, আমাদের অমিত শাহজির মতো স্ট্র্যাটেজিস্ট আছে, তিনি আসবেন। আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের মতো এই অল্প বয়সে ৪৫ বছর বয়সে ৫ বার ৬ বার জেতা বিধায়ক আছে, তিনি আসবেন। ওরা দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। বহিরাগতদের দল এই জন্য বলা হতো, চিরকাল বহিরাগতদের উপরে নির্ভরশীলতা। তারা কি বঙ্গ বিজেপির উপরে ভরসা করতে পারছেন না? তারাই কিন্তু মূল্যায়ন করেছে যে বঙ্গ বিজেপি দ্বারা হবে না, তাদেরকে উড়ে উড়ে আসতে হবে এবং এখানে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবে। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা।